প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব প্রবাস বন্ধু সৈয়দ মুজতবা আলী সম্পর্কে। প্রবাস বন্ধু নিয়ে প্রথমেই এটা নিয়ে তোমাদের অনেকেই ভয় থাকে। তো আমরা যাই হোক, এখানে রয়েছে পাঠ পরিস্থিতি সৈয়দ মুজতবা আলী সম্পর্কে রয়েছে, এটা তোমরা একটু পড়ে নিও। এটা অর্থাৎ সে কোন গ্রন্থগুলি লিখেছে ইত্যাদি পড়লেই হয়ে যাবে। যাই হোক, আমরা শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাসা পেলুম কাবুল থেকে 2.5 মাইল দূরে খাজামোল্লা গ্রামে। এটা তোমাদের আসতে পারে যে এই যে বাসা পেলুম, কোথায় বাসা পেয়েছে? লেখক বলছে যে 2.5 মাইল দূরে। কত মাইল দূরে? 2.5 মাইল দূরে। এবং কোন গ্রামে? খাজামোল্লা গ্রামে। এটা তোমাদের আসতে পারে। বাসার সঙ্গে চাকরও পেলুম, মানে পেলুম মানে হচ্ছে পেলাম। বাসার সঙ্গে সঙ্গে লেখক বলতেছে যে বাসার সঙ্গে সঙ্গে সে চাকরও পেয়েছে। এখন দেখো, বলছে যে অধ্যক্ষ জিরার জাতে ফরাসি, মানে লেখক যে আফগানিস্তানে গিয়েছিল, আফগানিস্তানের রাজধানী হচ্ছে কাবুল। তো সেই কাবুল থেকে বলছে যে আসলে সেখানে 2.5 মাইল দূরে। এবং অধ্যক্ষ এই জিরার সাথে লেখকের পরিচয় হয়েছিল সেখানে। অধ্যক্ষ জিরার অর্থাৎ ফরাসি একটি স্কুল ছিল আফগানিস্তানে, এবং ওই স্কুলের অধ্যক্ষ ছিল অধ্যক্ষ জিরার, তার সাথে লেখকের পরিচয় হয়েছে। কাজেই কায়দা মাফিক আলাপ করিয়ে দিয়ে বললেন, এর নাম আব্দুর রহমান, আপনার সব কাজ করে দেবে। মানে হচ্ছে যে এই যে অধ্যক্ষ জিরার ছিল, সেই অধ্যক্ষ জিরার আব্দুর রহমান নামের একজন লোক, অর্থাৎ এই লোকটাই হচ্ছে লেখকের সব কাজ করে দেবে। মানে হচ্ছে রান্নাবান্না থেকে শুরু করে সব কাজই করে দেবে। এই লোকটা, এই লোকটাকে কে ঠিক করে দিয়েছিল? এই যে অধ্যক্ষ জিরার, সে পরিচয় করিয়ে দিচ্ছে আব্দুর রহমানের সাথে লেখককে। বলছে এর নাম আব্দুর রহমান, আপনার সব কাজ করে দেবে, জুতো বুরুশ থেকে খুন খারাপি। এখানে খুন খারাপি বলতে হচ্ছে জুতো বুরুশ, মানে জুতো ব্রাশ থেকে সব কাজ করে দেবে, মানে সব কাজই সে করে দেবে। অর্থাৎ ইনি হরফন মৌলা, বা সকল কাজের কাজী। তাহলে তোমাদের যদি বলে যে হরফন মৌল মানে কি? হরফল মৌল মানে হচ্ছে সকল কাজের কাজী। অর্থাৎ এই আব্দুর রহমান সে একজন অভিজ্ঞতা সম্পন্ন মানুষ, এবং এই যে আব্দুর রহমান অর্থাৎ সে সকল কাজের কাজী, অর্থাৎ লেখকের সব কাজই আসলে সে করে দিতে পারে। অর্থাৎ এই আব্দুর রহমান আসলে একজন, সে বলা যায় খুবই গুণসম্পন্ন মানুষ। তোমরা পরবর্তীতে বুঝতে পারবে, এই যে আমরা সামনের দিকে যখন পড়াবো। দেখো, জিরার সাহেব কাজের লোক, অর্থাৎ জিরার হচ্ছে ওই যে অধ্যক্ষ যার সাথে লেখকের পরিচয় হয়েছিল। অর্থাৎ সমস্ত দিন কোনো না কোনো মন্ত্রীর দপ্তরে ঝগড়া বচসা করে কাটান। মানে হচ্ছে কিছু লোক থাকে না, যারা সাধারণ কোনো তেমন একটা কোনো কাজ নাই, কিন্তু এই মানুষের সাথে এই বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কথাবার্তা বলেন, আমার এই কাজ আছে সেই কাজ আছে, আসলে অ্যাকচুয়ালি কোনো গুরুত্বপূর্ণ কাজ না, মানে বিভিন্ন ধরনের সে কথাবার্তা বলেই বেরান। তো অধ্যক্ষ জিরার এই ধরনের একজন লোক। কাবুলে এরই নাম কাজ। বলছে এই যে আফগানিস্তানের রাজধানী ছিল কাবুল, তো বলছে এর নামই হচ্ছে কাজ। ও রব হওয়া, বিকেলে দেখা হবে বলে চলে গেলেন। মানে ও রব হওয়া শব্দের অর্থ হচ্ছে যে বিকালে দেখা হবে, এই বলে কে চলে গেল? এই বলে হচ্ছে যে ওই যে অধ্যক্ষ জিরা সে চলে গেল। কাবুল শহরে আমি দুটি নরদমন দানব দেখেছি। নরদানব হচ্ছে যে অর্থাৎ সে দুটি পুরুষ মানুষ দেখেছে। তার একটি আব্দুর রহমান, তার একটি হচ্ছে আব্দুর রহমান। যদি বলে যে দুটি যে পুরুষ মানুষ দেখেছিল বা নরদমন দানব দেখেছিল, তার মধ্যে একটি হচ্ছে এই আব্দুর রহমান। পরে ফিতে দিয়ে মেপে দেখছিলাম 6 ফুট 4 ইঞ্চি। তাহলে যদি বলি আব্দুর রহমান, সে হচ্ছে যে কত ফুট? সে হচ্ছে 6 ফুট, মানে হচ্ছে 6 ফুট কত 4 ইঞ্চি। তাহলে আব্দুর রহমানের উচ্চতা কত? আব্দুর রহমানের উচ্চতা হচ্ছে 6 ফুট 4 ইঞ্চি। উপস্থিত লক্ষ্য করলুম বলছে যে উপস্থিত লক্ষ্য করলুম লম্বাই মিলিয়ে চওড়াই। মানে কিছু লোক আছে যে দেখবা যে লম্বায় এতটাই, মানে সে হচ্ছে লম্বায় যতটুকু এবং পাশে মাপ দিলেও
অনেকটা সেরকম লম্বার সমানই হয়। এই কারণে বলছে যে উপস্থিত লক্ষ্য করলাম যে লম্বায় মিলিয়ে চওড়ায়, অর্থাৎ লম্বায়ও ফিতে দিয়ে মাপলে যা, চওড়ায় প্রায় একই রকম সেরকম। দুখানা হাত হাঁটু পর্যন্ত নেমে এসেছে, আঙ্গুলগুলো দু কাঁধি মর্তমান কলা হয়ে ঝুলছে। তাহলে দেখো এখানে বলছে যে তার যে আঙ্গুলগুলো, বলছে যে আঙ্গুলগুলো হচ্ছে যে দু কাঁধি মর্তমান কলা হয়ে ঝুলছে। এ কথার অর্থ হচ্ছে তার যে আঙ্গুল ছিল, সেই আঙ্গুল হচ্ছে আমরা বাজার থেকে একটা ফানা বলি, যে ফানা কিনে নিয়ে আসি, অর্থাৎ সেই যে ফানার মতো তার আঙুলগুলো। এবং কি বলছে দু কাঁধি, এই যে ফানা আমরা যেটাকে বলি সেটা হচ্ছে যে দুটো কাঁধি মর্তমান কলা হয়ে ঝুলছে। মানে মায়ানমারের একটা দ্বীপ রয়েছে মর্তমান দ্বীপ, সেই মর্তমান দ্বীপে এক ধরনের কলা হয়, সেই কলার কথা বলছে। অর্থাৎ মানে এখানে একটা উপমা দিয়েছে যে তার যে হচ্ছে যে আঙ্গুল ছিল, সেই আঙ্গুলগুলো কেমন, সেটা হচ্ছে যে কলার মতো। এই কথাটাই এখানে বলছে যে তার আঙ্গুলগুলো দুকাদি মর্তমান কলা হয়ে ঝুলছে। আচ্ছা, পা দুখানা ঢিঙি নৌকার সাইজ, মানে তার পা দুখানা দেখতে কেমন, ঢিঙি নৌকার মতো মনে হচ্ছে। এটাও একটি উপমা দিয়েছে লেখক। কাঁধ দেখে মনে হলো আমার বাবুর্চি আব্দুর রহমান না হয় সে যদি আমির আব্দুর রহমান হতো, তবে অনায়াসে গোটা আফগানিস্তানের ভার বইতে পারত। মানে হচ্ছে যে এই যে আব্দুর রহমান, তার যে কাঁধ, আসলে সে আসলে যে এত একজন বড় মানুষ, তার দেহটা আসলে মনে হচ্ছে যে সে আসলে এই যে লেখকের বাবুর্চি না হয়ে যদি ওই আফগানিস্তানের পুরো আমির হইতো, মানে আফগানিস্তানের প্রধান হইতো বা আফগানিস্তানের প্রধানমন্ত্রী হইতো, তাহলে সে কি করতে পারতো, প্রধান অর্থাৎ আফগানিস্তানে সে বার বইতে পারতো, মানে আফগানিস্তানে সে শাসন করতে পারতো। এ কান ও কান জোড়ামুখ, হ্যাঁ করলে চৌরাচৌরি কলা গিলতে পারে। বলছে আর দেখো এখানে বলছে যে এই কান এবং ও কান, মানে হচ্ছে যে এক কান থেকে অন্য কান, এবং কান হচ্ছে যে যদি হা করে, অর্থাৎ এখানে যে বিষয়টা বলছে যে আসলে এ কান থেকে ও কান জোড়া মুখ, অর্থাৎ আমাদের যেমন যে মুখ, সেই মুখকে, অর্থাৎ যদি আমরা দুইটা, আমাদের যে মুখ সেই এত ছোট মুখ নয়, তার মুখটা অনেক বড়, প্রায় ডাবল আমাদের যে মুখ, সেই মুখের ডাবল তার মুখ। এই কারণে বলছে জোড়া মুখ হা করলে চৌরাচৌরি কলা গিলতে পারে। আমরা যেমন কলা অল্প অল্প করে খাই, অর্থাৎ তার মুখটা এতই বড়, সে হচ্ছে যে কি সেই কলা সে গিলতে পারে। এব্রো থেব্রো নাক কপাল নেই, বলছে এব্রো থেব্রো নাক কপাল নেই। কপাল কি নেই? আসলে কপাল রয়েছে, কিন্তু কেন, দেখো কপাল নেই কেন, এই কথা কেন বলছে, বলছে যে পাগড়ি থাকায় মাথার আকার প্রকার ঠাওর হলো না, মানে ওই যে মাথায় পাগড়ি, যার কারণে তার কপালটা দেখা যায় নাই, এই কারণে এই কথা বলছে। তবে আন্দাজ করলাম বেবি সাইজের হ্যাটও বলছে যে কান অবধি পৌঁছবে, মানে হচ্ছে যে আন্দাজ করুন। কিন্তু তার যে বর্ণনার যেটা বলা হয়েছে যে বেবি সাইজের হ্যাটও কান অবধি, অর্থাৎ ছোট যে মোটামুটি শিশু, সেই শিশুটির যে টুপি, সেই টুপি পরলে তাহলে কি তার কান পর্যন্ত পৌঁছে যাবে। তার মানে এটা তারা বোঝা যাচ্ছে যে তার যে দেহ যে বিশাল, কিন্তু তার মাথাটা সে তুলনায় একটু ছোট, এই কারণে বলছে যে তবে আন্দাজ করলাম বেবি সাইজের হ্যাটও বলছে কান অবধি পৌঁছবে। আশা করি বুঝতে পেরেছো। রং ফর্সা, তবে শীতে গ্রীষ্মে চামড়া চিরে ফেটে গিয়ে আফগানিস্তানের রিলিফ ম্যাপের চেহারা ধরেছে। মানে আফগানিস্তানের রিলিফ ম্যাপের চেহারা ধরেছে, এটা মানে কি, বলছে যে আসলে আব্দুর রহমানের রংটা ফর্সা, কিন্তু তবে শীত এবং গ্রীষ্মে তার চামড়াগুলো ফেটে গিয়েছে, এবং ফেটে গিয়ে উঁচু নিচু হয়েছে। এই কারণে, অর্থাৎ আমি আবার একটু বলছি, দেখো যে আফগানিস্তানের রিলিফ ম্যাপের চেহারা ধরেছে। যেমন হচ্ছে একটা দেশে কখনো সমতল ভূমি থাকে, কখনো পাহাড় থাকে, অর্থাৎ উঁচু নিচু থাকে, অর্থাৎ তার যে শরীরটা, সেই শরীরটা ফেটে গিয়েছে, এবং সেই শরীরের মধ্যে অর্থাৎ
উঁচু নিচু হয়েছে। মানে এখানে একটা তুলনা দিয়েছে যে আফগানিস্তানের রিলিফ ম্যাপের সাথে তার শরীরটাকে তুলনা দিয়েছে। মানে তার শরীরটা হচ্ছে উঁচু নিচু, অর্থাৎ ফেটে গিয়েছে, এ কারণে কি একটু উঁচু নিচু হয়ে গিয়েছে, এইটাকে উপমা দিয়েছে বা তুলনা দিয়েছে। এই কারণে বলছে যে আফগানিস্তানের রিলিফ ম্যাপের চেহারা ধরেছে। আশা করি বুঝতে পেরেছ। তারপরেও যদি না বুঝতে পারো তোমরা কমেন্ট করবে। দুই গাল কে যেন থাবড়া মেরে লাল করে দিয়েছে। মানে তার যে গাল, সেই গাল ছিল কেমন? গাল ছিল হচ্ছে মানে লাল। এখন বলছে কি, কিন্তু কার এমন বুকের পাটা? মানে প্রশ্ন করছে কার এমন সাহস, রুজও তো মাখবার কথা নয়। মানে বলছে আসলে এই রুজও তো মাখবার কথা নয়। কেন বলছে? কারণ হচ্ছে যে এই রুজ মানে হচ্ছে যে এক ধরনের প্রসাধনী, অর্থাৎ এই প্রসাধনী মাখলে তো তার গালটা লাল হওয়ার কথা, আসলে তো এটাও তো সে মাখবার কথা নয়, সেটা বলছে। পরনে সিলোয়ার, তার পরনে কী ছিল? সিলোয়ার ছিল। এই যে আমরা অনেক সময় পাঞ্জাবির সাথে যে পায়জামার মতো পরি না, সেটা বলছে। পরনে ছিল সিলোয়ার, কুর্তা, এবং কী ছিল? ওয়াশকিট ছিল। মানে যে ওয়াশকিট হচ্ছে যে ওই তার যে মানে জামা ছিল, সেই জামার উপরে দেখো না যে ওয়াশকিট, অনেক সময় মেডিকেল শিক্ষার্থীরা যে উপরে একটা অ্যাপ্রনের মতো পরে, সেইটা বলছে আর কি, যে তার সেই কুর্তার উপরে একটা কি ওয়াশকিট পরা। ঠোঁট দুটি দেখতে পেলুম না। মানে তার ঠোঁট দেখতে পেল না। কেন পেল না? সেই যে প্রথম দিন ঘরে ঢুকে কার্পেটের দিকে নজর রেখে দাঁড়িয়েছিল, শেষ দিন অবধি ওই কার্পেটের অপরূপ, দেখো বলছে যে অপরূপ রূপ থেকে তাকে বড় একটি চোখ ফেরাতে দেখিনি। মানে সে ওই যে কার্পেট ছিল, কার্পেটের দিকে তাকিয়েছিল, যার কারণে লেখক বলছে যে তার মুখ সে দেখতে পারেনি। গুরুজনদের দিকে তাকাতে নেই। আফগানিস্তানেও নাকি এই ধরনের একটা, দেখো বলছে যে সংস্কার আছে। মানে এখানে তো লেখক হচ্ছে গুরুজন, তো এই গুরুজনদের দিকে তাকাতে নেই। এই কারণে আফগানিস্তানে এরকম একটা কি অর্থাৎ রীতি রয়েছে, যার কারণে লেখক কি বলছে যে আসলে তার মুখটা আমি, তার যে মুখ সেটা আমি কি করতে পারি নাই, দেখতে পারি নাই। এই যে এখানে একটু সরি, তার যে ঠোঁট ছিল সেই ঠোঁট কি সে দেখতে পারে নাই। পরে আমরা আসি এখানে। পরে দেখো এখানে বলছে, তবে তার নয়নের ভাবের খেলা গোপনে দেখেছি। মানে তার চোখের বর্ণনার কথা বলেছে, যে নয়ন মানে হচ্ছে চোখ। বলছে যে দুটো চিনেমাটির ডাবর যেন দুটো পান্তুয়া ভেসে উঠেছে। বলছে দুটো সিনেমাটির ডাবর, ডাবর শব্দের অর্থ হচ্ছে যে বাটি এখানে মূলত, অর্থাৎ যেন দুটো পান্তুয়া ভেসে উঠেছে। পান্তুয়া মানে হচ্ছে মিষ্টি, অর্থাৎ দুইটা, মানে বিষয়টা এরকম যে দুইটা সিনেমাটির বাটি পাশাপাশি রেখেছে, এবং সেই পাশাপাশিতে যদি দুইটা মিষ্টি রাখা হয় তাহলে কেমন দেখাবে, ঠিক সেই কথাটাই বলছে। যে আসলে এই যে আমি একটু আগে যে বর্ণনা দিয়েছি, মানে অর্থাৎ হচ্ছে দুটি সিনেমাটির বাটি পাশাপাশি রেখেছে, এবং সেখানে দুটি মিষ্টি রাখলে যেই দৃশ্য হয়, তার চোখ দুটো ঠিক সেই রকম। মানে এখানে একটি উপমা দিয়েছে, দুটো চিনিমাটির ডাবরো যেন, দেখো বলছে ডাবরে যেন দুটো পান্তুয়া ভেসে উঠেছে। জরিপ করে ভরসা পেলুম, ভয়ও হলো। বলছে জরিপ করে ভরসা পেয়েছে এবং কি ভয়ও হলো। এ লোকটা ভীমসেনের মতো রান্না তো করবেই, বিপদে আপদে ভীমসেনের মতো আমার মুশকিল আসান হয়ে থাকবে। এখন দেখো বলছে যে এই যে ভীমসেন হচ্ছে একজন মানে শক্তিশালী ছিল, লোক ছিল। তো বলছে যে মানে শক্তিশালী সেনাপতি ছিল। বলছে তার সাথে তুলনা দিয়েছে যে এ লোকটা ভীমসেনের মতো রান্না তো করবেই, বিপদে আপদে ভীমসেনের মতো আমার মুশকিল আসান হয়ে থাকবে। মানে হচ্ছে ভীমসেনের মতো রান্না করবে, এবং যদি যে কোনো ধরনের বিপদ আপদ থাকে তাহলে কি লেখককে বাঁচাবে। কিন্তু প্রশ্ন, এ যদি কোনো দিন বিগড়ে যায় তবে, মানে বলছে যে এই লোক যদি কোনো দিন আমার উপর রাগ হয়ে যায় তাহলে কি হবে?
লেখক ভয় পেয়েছে আসলে এই লোকটা দেখে অনেকটা এরকম। বলছে কি, রহমানকে জিজ্ঞেস করলুম পূর্বে কোথায় কাজ করেছে। এখন এই যে একটু ভয় পেয়েছে এই কারণে তাকে বেশ কিছু প্রশ্ন করতেছে যে আসলে তুমি পূর্বে কোথায় কাজ করেছো। উত্তর দিল, কোথাও না, পল্টনে ছিলুম। মানে এই পল্টন কিন্তু আবার ঢাকার পল্টন না, এটা হচ্ছে যে ওইখানের একটা জায়গার নাম আফগানিস্তানে। মেসের চার্জ, অর্থাৎ আমরা যেমন ছেলেরা মেসে থাকে না, সেই মেসের চার্জ ছিল। 1 মাস হলো খালাস পেয়েছে। যদি বলে যে সেখান থেকে সে খালাস পেয়েছে কতদিন, 1 মাস হইল। রাইফেল চালাতে পারো। এখন লেখক বলতেছে যে দেখো একটু মজার বিষয়, বলছে রাইফেল চালাতে পারো। সে বলছে যে তুমি কি আসলে রাইফেল চালাতে পারো, মানে জানতেছে যে আসলে সে পিছনে কি করেছে এই কথাগুলো। রাইফেল দিয়ে আবার যদি লেখককে মেরে ফেলে এই কারণে এই ভয় পেল। বলছে একগাল হাসলো। বলছে যে একগাল হাসলো, কি কি রাখতে জানো, মানে সে একগাল হেসে দিল। যে আসলে বলছে যে এখন বলতে যে আসলে রাইফেল টাইফেল তো এগুলো সে কখনো দেখেই নেই, এই কারণে সে একগাল হেসে দিল। তখন লেখক একটু সাহস পেল যে না, আসলে সে অতটা এইভাবে মানে সন্ত্রাসী টাইপের না, এটা ভাবছে যে না আসলে একজন স্বাভাবিক মানুষই। কি কি রাখতে জানো, বলছে তুমি রাখতে জানো কি, পোলাও, কোরমা, কাবাব, ফালুদা, এগুলো রাঁধতে জানে। আমি জিজ্ঞেস করলাম ফালুদা বানাতে বরফ লাগে, এখানে বরফ তৈরি করার কল আছে? কিসের কল? আমি বললাম তাহলে বরফ আসে কোত্থেকে? এখন তোমরা জানো যে ফালুদা বানাতে কিন্তু যে একদম ঠান্ডা এই যে পানি দরকার, হ্যাঁ, অর্থাৎ ঠান্ডা আইসক্রিমের মতো বিষয়গুলো দরকার, সেটা বলছে। তাহলে তাহলে বরফ আসে কোত্থেকে, এই যে ফালুদা বানানোর জন্য বরফ আসে কোন জায়গা থেকে সেটা বলছে। বলল কেন, ওই পাগমানের পাহাড় থেকে। এটা হচ্ছে আফগানিস্তানের একটা পাহাড়ের নাম, বলছে ওই পাগমানের পাহাড় থেকে সেখানে বরফ হয়। বলে জানালা দিয়ে পাহাড়ের বরফ দেখিয়ে দিল। সে ওই যে যেখানে সে যেই রুমে উঠেছিল সেখান থেকে সে কী করলো, মানে আব্দুর রহমান সে জানালা দিয়ে সেই পাহাড়ের বরফ দেখিয়ে দিল, ওই পাগমানের যে বরফ সেটা দেখিয়ে দিল। তাকিয়ে দেখলাম যদিও গ্রীষ্মকাল, অর্থাৎ বলছে যে এখন তো গ্রীষ্মকাল, তবু সবচেয়ে উঁচু নীল পাহাড়ের গায়ে সাদা সাদা বরফ দেখা যাচ্ছে। কিন্তু বরফ ওখানে যে পাহাড়, সেই পাহাড়ের গায়ে সাদা সাদা কি সেখানে বরফ দেখা যাচ্ছে। সেই যে পাগমানের পাহাড় বলছে ওখানে কি বরফ দেখা যাচ্ছে। আশ্চর্য হয়ে বলল, বরফ আনতে ওই উঁচুতে চড়তে হয়? লেখক প্রশ্ন করছে যে তোমাকে কি বরফ আনতে কি ওই উঁচুতে চড়তে হয়? বলো না সাহেব, এর অনেক নিচে বড় বড় গর্তে শীতকালে বরফ ভর্তি করে রাখা হয়। বলছে কি, যে বলছে কি আসলে যে শীতকালে গর্ত করে সেখানে কি বরফ রাখা হয়। এখন তাই এখন তাই বলছে খুঁড়ে তুলে গাধা বোঝাই করে নিয়ে আসা হয়। তাই বলছে যে ওইখানে শীতকালে গর্ত করে বরফ রাখা হয়। এবং এরপরে দেখো বলছে যে তাই খুঁড়ে, এবং ওই যে শীতকালে যে বরফ রাখা হয়, তাহলে গ্রীষ্মকালে সেটা কি হয়, সেটা সেখান থেকে হচ্ছে যে খুঁড়ে তুলে গাধা, এই যে গাধা হচ্ছে প্রাণী আর কি, সেই গাধার পিঠে করে তারপর কি করা হয়, নিয়ে আসা হয়, এটা বলছে। বুঝলুম খবর টবরও রাখে। বললুম তা আমার হাঁড়িকুড়ি বাসন কোসন তো কিছু নেই। লেখক যেখানে উঠছে বলছে যে আমার তো কিছুই নাই, বাজার থেকে সব কিনে নিয়ে এসো। বলছে তুমি বাজারে গিয়ে কিনে নিয়ে এসো, রাত্রিরের রান্না আজ আর বোধ হয় হয়ে উঠবে না। লেখক বলছে যে আসলে মনে হয় আজকে আর রান্নার হবে না, কাল দুপুরে রান্না করো, সকালবেলা চা দিও। তাহলে বলছে যে চা দিবে কখন? দুপুর, লেখক বলছিল কি দুপুরে রান্না করার কথা বলছিল এবং কি সকালে চা দিও। টাকা নিয়ে চলে গেল, মানে আব্দুর রহমান বলছে কি টাকা নিয়ে এসে চলে গেল। বেলা থাকতেই কাবুল রওনা দিলাম। 2.5 মাইল রাস্তা, ওই যে শুরুতেই কিন্তু বলছিল যে 2.5 মাইল রাস্তা, মৃদু মধুর ঠান্ডায় গড়িয়ে গড়িয়ে পৌঁছবো। মানে লেখক বলছে যে সে একটু যাচ্ছে এই দিকে, কাবুলের দিকে যাচ্ছে, একা একা যাচ্ছে। পথে দেখি এক পর্বত প্রমাণ বোঝা নিয়ে আব্দুর রহমান ফিরে এসেছে। অর্থাৎ লেখক যখন এই কাবুলের দিকে যাচ্ছে, সে তো আগেই গিয়েছে বাজার বাসন কোসন কিনতে। অর্থাৎ লেখক যখন সেই কাবুলের দিকে যাচ্ছে তখন দেখছে যে আব্দুর রহমান কি ফিরে এসেছে।
জিজ্ঞেস করলুম, এত বোঝা বইবার কি দরকার ছিল? একটা মুটে ভাড়া করলেই তো হতো। মুটে মানে এখানে হচ্ছে কুলি। বলছে তুমি আসলে এত বড় বোঝা কী জন্য নিয়ে আসছো? একটা কুলি ভাড়া করলেই তো হতো। যা বলল তার অর্থ এই যে, দেখো, এই যে বলছে যে মোট বইতে পারে না, বলছে যে তার অর্থ এই যে, বলছে সে যে মোট বইতে পারে না সে মোট কাবুলি বইবে কে। বলছে যে এটার অর্থ হচ্ছে এটা যে আসলে সে যে আমি যেই বোঝা মূলত আমি পারি না, বলছে আমি যেই বোঝা পারি না আসলে এই ধরনের বোঝা কাবুলি আর কে বইবে। আবার একটু বলছি যে সে যে মোট বইতে পারে না, অর্থাৎ বলছে আমি যদি কোনো বোঝা বা আমি যদি কোনো এই যে ওজন আমি মাথায় বইতে না পারি তাহলে এই ধরনের বোঝা আর কে বইবে এই কাবুলে। আশা করি বুঝতে পেরেছ। আমি বললুম, দুজনে ভাগাভাগি করে নিয়ে আসতে। ভাব দেখে বুঝলুম অতটা তার মাথায় খেলেনি, অথবা ভাববার প্রয়োজন বোধ করেনি। বলছে আসলে যা বোঝা গেল তাতে যে বোঝা আসলে এটা তার মাথায় ধরেনি এবং প্রয়োজন বোধ মনে করেনি। নেক্সট, দেখো, লোকটা নিয়ে আসছিল জালের প্রকাণ্ড থলেতে করে, মানে ওই যে জাল রয়েছে না, যেমন জালি ব্যাগের মতো এরকম কি তার এরকম নিয়ে এসেছে বোঝা। তার ভিতর তেল, নুন, লাকড়ি সবই দেখতে পেলাম। মানে লেখকের রান্নার জন্য যা কিছু দরকার সে বাজার থেকে কিনে আসছে। আমি ফের চলতে আরম্ভ করলে বলল, সাহেব রাত্রি বাড়িতেই খাবেন? বাড়িতেই খাবেন মানে বলছে কি যে ওই যে রাস্তায় যে দেখা হয়েছিল তখন লেখককে বলছে, সাহেব রাত্রি বাড়িতেই খাবেন। বলছে আপনি কি রাত্রিই খেতে পারবেন? এই যে আমি যে রান্না করবো আপনি রাত্রিই খেতে পারবেন। খুব বেশি দূর যেতে হলো না, লব ই দরিয়া অর্থাৎ কাবুল নদীর পাড়ে পৌঁছতে না পৌঁছতেই দেখি মসিয়ে জিরার টাঙ্গা হাঁকিয়ে টকবক করে বাড়ি ফিরছেন। বলছে যে এই যে লব ই দরি অর্থাৎ এই যে কাবুল নদীর তীরে, এটা মনে রাখো, লব ই দরিয়া হচ্ছে কি কাবুল নদীর তীরে যখন লেখক গিয়েছিল তখন পৌঁছেই দেখি যে বলছে যে কি, দেখো, মসিয়ে জিরার টাঙ্গাই, টাঙ্গা মানে হচ্ছে ঘোড়া, ঘোড়ার গাড়ি আর কি, ঘোড়ার গাড়ি হাঁকিয়ে টকবক করে বাড়ি ফিরছেন। কে? ওই যে অধ্যক্ষ জিরার। কাজের কলেজের বড় কর্তা বা বস হিসেবে আমাকে তিনি বেশ দুয়েক, বলছে দুয়েক প্রস্থ ধমক দিয়ে বললেন, কাবুল শহরে নিশাচর হতে হলে যে তাগত, তাগত মানে হচ্ছে শক্তি, অর্থাৎ তুমি যে এই যে রাতে এইরকম যে একা একা চলতেছো, হ্যাঁ, এরকম যে একা একা চলতেছো, তাহলে কি বলছে হাতি এবং তার যে শক্তি এবং হাতিয়ারের প্রয়োজন সে দুটোর একটাও তোমার নেই। মানে বলছে যে আসলে তুমি যে এখানে চলতেছো, এই যে একা এখানে চলতেছো, তাহলে যে চলার জন্য তোমার যে শক্তি এবং হাতিয়ার তোমার কিন্তু কিছুই এখানে নেই। অর্থাৎ লেখককে সতর্ক করেছে, লেখককে সতর্ক করেছে সেই অধ্যক্ষ জিরার যে আসলে তুমি এখানে একটু তোমার তো অবশ্যই একা চলা ঠিক না, সেটা বলছে। বসকে খুশি করবার জন্য যার ঘটে ফন্দি ফিকিরের অভাব, মানে আছে না যে ঘটে, মানে এখানে বলছে যে যার ঘটে ফন্দি ফিকিরের অভাব, অর্থাৎ বসকে খুশি করার জন্য যার মাথায় খুব একটা মানে তাৎক্ষণিক বুদ্ধি নেই, এইখানে বলছে ঘটে, ঘটে মানে হচ্ছে ঘটে ফন্দি ফিকিরের অভাব, অর্থাৎ বসকে খুশি করার জন্য যার খুব একটা মাথায় বুদ্ধি নেই, এই কথাই মূলত বলছে। তার পক্ষে কোম্পানির কাজ হচ্ছে তর্ক না করা, অর্থাৎ এই ধরনের লোকদের হচ্ছে কোম্পানির, মানে এখানে কর্মচারীর কাজ হচ্ছে যে তার যে বসের সাথে তর্ক না করা। বলছে যে বিশেষ করে যখন বসের উত্তমার্ধ শব্দের হচ্ছে স্ত্রী তার ওই পাশে বসে, উই সার্তেন মা এভিদামা, অর্থাৎ এই যে এগুলোর অর্থ কি সেটা বলছে, অর্থাৎ অতি অবশ্য, সার্টেনলি, তারপর বলছে এভিডেন্টলি বলে তার কথায় সায় দেন। মানে আমরা কিন্তু বসের সাথে অনেক সময় বলি
যে তিনি সত্য বললেও সত্য, মিথ্যে বললেও মিথ্যে, মানে আমরা সেটা সায় দেই, মানে এক কথায় হচ্ছে অনেক সময় আমরা বিভিন্ন ধরনের তার সাথে সায় দেই, মানে বস যা বলে সেটাই সঠিক, সেরকম আর কি। ইংল্যান্ডে মাত্র একবার ভিক্টোরিয়া আলবার্ট আতাত হয়েছিল, শুনতে পাই ফ্রান্সে নাকি নীতি নীতি ঘরে ঘরে, এটা অনেকে হয়তো বুঝো না। বলছে যে ইংল্যান্ডের যে রানী ছিল ভিক্টোরিয়া, সেই ভিক্টোরিয়া এই যে এবং আলবার্ট এরা যে রানী ভিক্টোরিয়া ছিল তার সাথে এই আলবার্টের যে স্ট্যাটাস কোনোভাবেই যায় না, কিন্তু তাদের মধ্যে প্রেম হয়েছিল। এই যে প্রেম হয়েছিল, এটা শুনতে পাই ফ্রান্সে নাকি নীতি নীতি ঘরে ঘরে, মানে ওখানে যেটা হয়েছিল কিন্তু ফ্রান্সে হচ্ছে কি এটা নীতি নীতি ঘরে, ফ্রান্সে মানে এটা এমনিতেই অহরহ হয়ে থাকে বিভিন্ন জায়গায়, অর্থাৎ ফ্রান্সে হচ্ছে এটা স্বাভাবিক। মানে ইংল্যান্ডে এই যে তাদের মধ্যে প্রেম হয়েছিল, এটা প্রেম হওয়ার কথা ছিল না তাদের মধ্যে, যে তাদের মধ্যে স্ট্যাটাস, কিন্তু ওই ধরনের প্রেম হচ্ছে যে ফ্রান্সে নীতি নীতি ঘরে ঘরে, অর্থাৎ ফ্রান্সে প্রতিদিনই ঘরে ঘরে হয়ে থাকে। ধন্যবাদ। আজকে আমরা প্রথম পর্ব শেষ করলাম এবং পরবর্তী পর্ব তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।